একটা ঘটনা শেয়ার করব। এই ঘটনাটা মা, আমার খালা এবং আমার নানি এক্সপেরিয়েন্স করেছিলেন 1965 এর দিকে। তখন এলাকায় অনেক বন জঙ্গল ছিল। সেই সময় আমার নানার একটা বড় আয়তনের আম এবং লিচুর বাগান ছিল। বাগানটার ভেতর দিয়ে পাশের এলাকায় যাওয়ার একটা শর্টকাট পথ হিসেবে শর্টকাট একটা রাস্তা ছিল, যেটা ইউজ করা হতো। এবং তিনি বলছেন বাট বাগানটা নাকি ভীষণ ভয়ঙ্কর টাইপের ছিল। দিনের বেলাতেই সেখানে অনেক জিন চলাফেরা করতো এই বাগানের ভেতর দিয়ে, এরকম শোনা যায়। সাডেনলি একদিন বাগানের ভেতর একটা বয়স্ক ভদ্রলোকের লাশ পাওয়া যায়। ধারণা করা হয় যে ওনাকে মার্ডার করা হয়েছে। সো পুলিশ আসে এবং তদন্তের জন্য লাশ হসপিটালে নিয়ে যেতে হয়। আর নানার কাছে হেল্প চাওয়া হয়। সো নানা তার বাসার রাখালকে গরু গাড়ি করে লাশটা নিয়ে যেতে বলেন। দেন লাশটা নিয়ে যাওয়া হয় এবং পোস্টমর্টম করার জন্য সেটা নিয়ে যাওয়া হয় বেসিক্যালি। এবং লাশটার কোনো ওয়ারিশ পাওয়া যায় না, এবং সেই জন্য আবার যেটা করা হয় সেটা হচ্ছে তাই নানা নিজে লাশটা দাফনের ব্যবস্থা করেন। সো লাশটা এগেইন সেম গরুর গাড়িতে করে বাসায় নিয়ে আসা হয় এবং নানা বাড়ির সামনের খোলা প্লেসটায় একটা জোড়া বড়ই গাছের নিচে লাশটা রাখা হয়। দেন এক টাইমে দাফন করা শেষ হয় এবং পরের দিন আমার মা এবং খালা নানিকে নিয়ে রাত্রিবেলায় যেটা হচ্ছে সবকিছু ঠিকঠাক হয়ে গেল এবং পরের দিন রাতের বেলা তারা বাথরুমে যাচ্ছিলেন এবং সেটা ছিল একটু বাসা থেকে দূরেই। জ্যোৎস্না রাত্রি, মোটামুটি আলো বাইরে। সেই টাইমে বাথরুম বাড়ির বাইরে হতো এবং সে কারণে সেই বাথরুমটিও তার ব্যতিক্রম নয়। দেন বাড়িতে আসার কিছুক্ষণ পর হঠাৎ করে মা কিছু দূর থেকে ভেসে আসা আর্তলা, একইভাবে তারাও সেই শব্দটা শুনতে পান এবং কান্নার শব্দটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং ভয়ঙ্কর ও তীব্র হতে থাকে। হঠাৎ করে মা, খালা এবং নানি খেয়াল করেন যে বেশ কিছু দূরে একটা মানুষের মতো কিছু একটা রাস্তা দিয়ে এগিয়ে আসছে। পরনে সাদা কাপড় আরেকটু কাছে আসার পর সবাই চিনতে পারে যে হ্যাঁ, এই ভদ্রলোকটি সেই ভদ্রলোক, সেই বৃদ্ধ ভদ্রলোক যাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল বাগানটির মধ্যে, যার লাশ বাগানের ভেতর পাওয়া গিয়েছিল এবং যার পরনে সাদা কাপড়টা আসলে কাপড় ছিল না, ওটা একটা কাফন ছিল এবং কাফন জড়িয়ে সেই ভদ্রলোকটি হেঁটে আসছেন। দেন নানি, মা এবং খালাকে নিয়ে দৌড় দেন ঘরের ভেতরে এবং এর পরপরই কান্নার শব্দটা একদম সেই বড়ই গাছের তলা থেকে আসতে শুরু করে যেখানে লাশটাকে পাওয়া গিয়েছিল এবং ধীরে ধীরে সেটা ভয়ঙ্কর আর্তনাদের রূপ নেয়। মনে হচ্ছিল কেউ তাকে অনবরত আঘাত করছে। সেই দিন ভয়ানক একটা ব্যাপার ঘটে গিয়েছিল এবং সেই দিন নানার বাসায় একজন বৈঠকখানা অর্থাৎ যেটাকে ড্রয়িং রুম বলি আমরা, সেই বৈঠকখানায় এক মেহমান ছিলেন এবং ওনার একটা অপারেশন হয়েছিল। তবুও তিনি ভয়ে বেড থেকে নেমে দরজাটা ঠেলে দরজায় জাস্ট পিঠ ঠেকিয়ে রাখেন আর কি, যদিও দরজাটা আটকানোই ছিল। দেন একটু পরে কান্নার শব্দটা আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে। সবাই বুঝতে পারলো কান্নার শব্দটা সেই বাগানের দিকে চলে যাচ্ছিল যেখানে লাশটা পড়েছিল। মা আরো বলল সেই মৃত ব্যক্তিটাকে দেখে মনে হলো তার খুব কষ্ট হচ্ছে, তার হাঁটার শক্তি নাই, বাট সে দৌড়ানোর ট্রাই করছে, পারছে না। মনে হচ্ছিল তার কাছে সময় খুবই কম। তারপরও কারো ওপর ভর করা বা ভয় দেখানো এমন কিছু ঘটে নাই, বাট যেই পথটা ধরে তাকে নিয়ে যাতায়াত করা হয়েছিল সেই পথ, ভয় দেখানো এমন কিছু ঘটে নাই, বাট যেই পথটা ধরে তাকে নিয়ে যাতায়াত করা হয়েছিল সেই পথ এবং যেই পথ ধরে তাকে কবরে নিয়ে যাওয়া হয়েছিল সেই পথে তাকে দেখতে পাওয়া গেছিল সেই মৃত ব্যক্তিটাকে। এই ঘটনার পর সেই মৃত ব্যক্তিটির আত্মার শান্তির জন্য নানা দোয়া মাহফিলের একটা আয়োজন করেন এবং আমার নানা একজন হাজি মানুষ, তিনি কবর জিয়ারত করেন এবং কোরআন তেলাওয়াত করেন। তারপর থেকে আর কিছু দেখা যায়নি। নানা মাকে বলেছিলেন মৃত্যুর পর ফার্স্ট 40 দিন
আত্মা এরকম ছাড়া থাকে এবং এই সময় সে দোয়া চাওয়ার জন্য ছুটে বেড়ায়। হয়তো এই ক্ষেত্রেও ব্যাপারটা সেরকমই কিছু একটা ঘটেছিল, তাই তারা আইডিয়া করেছেন। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই জিনিসটা একসাথে অনেকগুলো মানুষ দেখেছিলেন, এবং অনেকগুলো মানুষ বলতে তার নানি, তার খালা এবং তার মা, এবং যেই ভদ্রলোকটি তাদের বাসায় সেদিন মেহমান হিসেবে ছিলেন তিনিও এই ঘটনাটা দেখেছিলেন। সুতরাং এতগুলো মানুষ একসঙ্গে এই ঘটনাটা দেখেছিলেন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে সেইখানে। এনিওয়েজ, আমার মনে হয় যে আপনাদের কাছেও এরকম অসংখ্য ঘটনা আপনাদের কাছেও খুঁজলে পাওয়া যাবে। সেই আমাদের যারা গেস্ট রয়েছেন তাদের ঘটনা আমরা এখন শুনবো এবং একে একে সবার ঘটনাই আমরা শুনবো। আমার পাশে রয়েছেন, এই মুহূর্তে বসে আছেন, আপনার নামটা বলবেন একটু? আমার নাম অভিক, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং করছি বুয়েটে। ওকে, আর আপনার বাসাটা কোথায়? আমার বাসা হচ্ছে ধানমন্ডি নয়রে। ধানমন্ডি নয়রে। ঘটনাগুলো বলবো সেগুলো মেইনলি আমার দাদুর বাসা, সেটা হচ্ছে গোপীবাগে। সো আপনারা ঢাকার স্থানীয়, এবং আপনার বাবা, আপনি তো বলেন যে আপনার নানার বাসাও আর কি ইনফ্যাক্ট ঢাকাতে? নানার বাসাও ঢাকায়, দাদার বাসাও ঢাকায়। তো ঘটনাগুলো সাধারণত কোন জায়গায় ঘটেছিল ঢাকার? ঘটনাগুলো বেশিরভাগই গোপীবাগে। আসলে আমাদের বাসাটা 16 কাঠার উপরে ছিল, এটা রিসেন্টলি ভেঙে ডেভেলপারদের কাছে দিয়ে দেওয়া হয়েছে। তো সেই বাড়িটা অনেক বছর আগে, তো সেখানে আর কি বেশ অনেক আগে থেকেই শোনা যায় যে বিভিন্ন ঘটনা ঘটেছে। ইভেন আমাদের এই বাসাটার চারপাশে 4টা পেরেক দিয়ে গজাল, এরকম চার কোনায় 4টা গজাল দিয়ে মানে বাড়িটা বন্ধ করা আছে। তো কিছু ঘটনা ঘটে গেছে। তো সেখানে ঘটে যাওয়া বা সেখানে ঘটা মানুষের শোনা ঘটনাগুলাই মেইনলি বলবো আর কি। শিওর। তো শুরু করতে চান কোন ঘটনা দিয়ে? শুরু করতে চাই হচ্ছে গোপীবাগেই শোনা একটা ঘটনা। আমরা 2007-এ 31st সেলিব্রেট করতে যাই ওখানে, এবং আমরা সবই অনেক আমাদের সমবয়সী চাচা ফুপু আছে। আচ্ছা। তো আমরা সেখানে 31st রাত 2টার পরে ছাদে উঠি, যে একসাথে সারা রাত আর কি ছাদে গল্প করবো, এরকম একটা প্ল্যান, নিউ ইয়ারটাকে সেলিব্রেট করার জন্য আর কি। জি। তারপরে এক সময় এরকম সারা রাত ছাদে অনেকে থাকলে দেখা যায় কোনো না কোনো মুহূর্তে ভূতের গল্প শুরু হয়েই যায়। তো এক সময় ভূতের গল্প শুরু হলো, এবং ফুফাতো বোন সবাই আমরা যেহেতু সমবয়সী, ওনারা একই ভার্সিটিতে পড়েন, তো ওনারা আমার থেকে 1-2 বছরের বড় হবেন। তো ওনাদের একটা ফ্রেন্ড, উনিও এসেছিলেন আমাদের বাসায়। তো উনার একটা ঘটনা, আমরা প্রথমে দেখছিলাম যে উনি এই ধরনের ভূতের গল্প বলতে ইন্টারেস্টেড তো নাই, শুনতেও ইন্টারেস্টেড না। তিনি কোনো অবস্থাতে এই ধরনের কোনো কিছুর মধ্যে দিয়ে যেতে চান না। তখন আমরা সবাই তাকে ন্যাচারালি পচাচ্ছিলাম যে এত আপনার বয়স, কিন্তু তাও আপনি এগুলো শুনতে পারেন না। তো তার মানে বাহানা, সে কখনো ছাদের কিনারে বসবে না, সে কখনো ছাদে পিঠ থেকে বসবে না, সে সবার মাঝখানে বসতে চায়, তার হাত ধরে রাখতে হবে, এই ধরনের। তো আমরা একটু ইন্টারেস্টেড ছিলাম, কিন্তু বেশিরভাগই বিরক্ত ছিল যে এই ধরনের এত বয়স্ক একজন মানুষ। তারপরে কিছুক্ষণ পরে এরকম সে কোনোভাবেই শুনবে না, সে শুধু বারবার চলে যেতে চায়। তো তাকে জোর করে এরকম বসিয়ে রাখা হলো। তো কিছুক্ষণ পরে তিনি আর কি নিচে টয়লেটে যাবেন। তো তিনি যে টয়লেটে যাবেন, অবাক হয়ে দেখলাম যে তিনি একা যাবেন না, সাথে একজনকে যেতে হবে। মানে সে একা কোনো অবস্থাতেই থাকবে না। তারপরে শেষ পর্যন্ত আমার যে ফুপু ছিল, তার ক্লাসমেট, ওনাকে নিয়ে এসে গেলেন টয়লেটে। তারপরে আসলেন, আমরা বেশ বিরক্ত যে কি ব্যাপার। তারপরে এসে তাকে একজনকে বলতে শুনলাম যে ও নাকি কি দেখেছে, তার কোনো এক সময় কিছু একটা সে দেখেছে, তারপর থেকে একটু ডিস্টার্ব। এরপরে ওনাকে জিজ্ঞেস করা হলো কি দেখছো তুমি? সে কোনোভাবেই বলবে না তো বলবি না। তারপরে সে আধা ঘন্টা পর বলতে রাজি হলো, কিন্তু শর্ত আছে যে তাকে সবাই ঘিরে বসে রাখতে হবে এবং তার হাতটা ধরে রাখতে হবে, নাহলে সে নাকি বলতে পারবে। তো এরপরে তো আমরা সেটাতে রাজি হলাম। তো তার যে ফ্রেন্ডরা ছিল তারা তাকে একদম মাঝখানে বসিয়ে গল্প বলা শুরু। তখন সে বলল যে তার যে কাহিনীটা, সেটা তার নিজের জীবনে ঘটা কাহিনীটার 2টা অংশ। প্রথম অংশটা হয়েছিল উনি যখন 2 থেকে 2.5 বছর বয়স, ওই সময় ওনারা একবার ওনার প্যারেন্টসদের সাথে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তো সেখানে উনি একদিন দুপুরবেলা রাস্তা দিয়ে হাঁটছিলেন। তো 2-2.5 বছরের মেয়ে, তো সামনে একটা ছোট একটা ড্রেন উনি দেখতে পান, যেটা একটা 2 বছরের মেয়ের পক্ষে লাফ দিয়ে পার হওয়া সম্ভব। তো তিনি একটা ছোট্ট লাফ দিয়ে সেটা পার হলেন, এবং সাথে সাথে একটা ফিক করে হাসির একটা শব্দ, উদ্ভট একটা হাসির শব্দ শুনলেন, এবং ঘাড় ঘুরিয়ে ইন্টারেস্টেড হলেন যে কোথা থেকে শব্দ আসছে। তো
তো দেখলেন যে অনেক উঁচা একটা পাঁচিলের উপর একটা 100 বছরের বেশি হবে একটা বুড়ি মহিলা, সাদা সাদা কাপড় বা মানে শাড়ি টাইপের কিছু পরা, অত্যন্ত জুবুথুবু হয়ে সে ওখানে বসে আছে তার পাঁচিলের মুখে। উপরে। হ্যাঁ, পাঁচিলের উপরে। কিন্তু একটা 2 বছরের বাচ্চা মানে মাথায় এটা আসে নাই যে একটা এত বুড়ি মহিলা কিভাবে একটা 15-20 ফিট উঁচু দেয়ালের উপরে ওঠা সম্ভব। তো তিনি দেখলেন যে ওই মহিলাটা জড়সড় হয়ে বসে হাত দুইটা মুখের কাছে নিয়ে, এবং অত্যন্ত বিকৃত মুখ, যেটা 100 বছরের বেশি বুড়ির হওয়া উচিত, অনেক ফর্সা মুখটা। বুড়িটা তার দিকে তাকিয়ে হাসছে, এবং তো কুচকানো ছিল হ্যাঁ, নিশ্চয়ই। কুচকানো মুখ, মানে একটা বিকৃত মুখ সোজা কথা। তো এখন হাসছে, যে ঘটনাটা এমন যে বুড়িটা তাকে দেখেছে এবং তাকে দেখে সে মানে তার কোনো কারণে মজা লাগছে যেন সে মানে হাসছে। ওকে। তো তারপরে সে ওই অবস্থায় চলে যায় এবং তারপরে তার এই ঘটনাটা মনেই নেই আর। তারপরে যে সেকেন্ড পার্টটা সেটা ঘটে তার থেকেও 10-12 বছর পরে। তিনি তখন ক্লাস 7 কিংবা 8 এ পড়েন। তিনি তখন তার প্যারেন্টসদের সাথে এক জায়গায় বেড়াতে যান, বান্দরবানে কোন একটা রেস্ট হাউসে উঠেন, যে একটা বাংলো টাইপের বাড়ি, যেটা আর কি দোতলায়। ওনারা সবাই মিলে দোতলায় এসেছিলেন। ওই ঘরটার মধ্যে তিনি আর তার বড় বোন ছিল। তো তারা শুয়ে আছে, হঠাৎ করে রাতের বেলা তার ঘুম ভেঙে যায়, সম্ভবত জানালায় কোনো শব্দে। যে তখন সে ঘুম ভেঙে শুনে যে জানালায় কোনো একটা টোকা দিয়েছে কেউ। তো সে ঘুরে দেখে যে একটা অতি বৃদ্ধ একটা মহিলা, এবং ওই রকমই 100 বছর বয়স্ক, মুখের মধ্যে কুচকানো দাগ। এই মহিলাটা জানালার মধ্যে মুখ ঠেকিয়ে 2 হাত দিয়ে, এবং মানে বোঝা যাচ্ছে যে একটা বিকৃত চেহারা যদি জানালার গ্লাসের সাথে লেগে থাকে তাহলে সেটা আরো বেশি বিকৃত দেখায়, এবং খুবই অনেক মানে ফর্সা একটা, মানে খুবই একটা বিভৎস একটা মুখ, তার দিকে তাকিয়ে হাসতেছে, এবং একটা আঙ্গুল দিয়ে জানালায় একটু মানে আওয়াজ করছে, যে এই কারণে তার ঘুমটা আসলে ভেঙেছিল। তো তার এই সময় হঠাৎ করে মনে পড়ে যায় যে এই মুখটা তিনি চিনেন, তিনি এটা আগেও দেখেছিলেন, এবং সেই 10-12 বছর আগে তিনি এই মুখটা দেখেছিলেন, কিন্তু তার এতদিন কিন্তু মনেই ছিল না। ভুলে গেছেন এবং ভুলে গেছিলেন, কোনো সিরিয়াসলি নেওয়ার কথাও না, 2-2.5 বছরের একটা মানে বাচ্চা মেয়ে। তারপরে তার মনে পড়ে যায় এবং সে মানে বুঝে যে সে মানে আবারও আসছে, এবং তখন তার মনে পড়ে যে আমি যে দেখেছিলাম 10 বছর আগে ওই বুড়ি কিভাবে মানে দেয়ালের উপর উঠেছিল, এটা তো সম্ভব না। এবং এখনো যে বাংলো টাইপের বাড়িতে সাধারণত সানশেড মনে হয় ছিল না এখানে, তো একটা মানে বুড়া মুখ কিভাবে মানে দোতলার একটা জানালায় থাকবে, সেটাও তিনি ঠিক মানে বুঝে। স্বভাবতই অসম্ভব ভয় পান, এবং মানে মনে হতে পারে যে ব্যাপারটা ফানি, কিন্তু রাত 2:30-3টার সময় এরকম জানালায় এরকম একটা মুখ হাসছে, এটা অবশ্যই অনেক কেউ এক্সপেরিয়েন্স করেন, বেশি রোমহর্ষক আমার কাছে মনে হয়। অনেক বেশি যদি মানে এখন যদি এই মুহূর্তে যারা আমাদের শুনছেন তারা যদি, এবং আমরা স্বভাবতই তখন তার ওই কাহিনী বিশ্বাস করি নাই। আমি নিজে আসলে ভূত বিশ্বাস করি না, কিন্তু মানে আমাদের আশেপাশে তো অনেক কিছুই ঘটে যে সব সময় সবকিছু ব্যাখ্যা দিয়ে বলা যায় না। তো এই কারণে আর কি তার যে অবস্থা আমি দেখেছি তাতে আমার বিশ্বাস করতে আমি মানে বাধ্য হয়েছেন, এটা ছাড়া হওয়া সম্ভব না। তো যাই হোক, সেই ঘটনা হচ্ছে তারপরে তিনি দেখলেন, এবং তারপরে তিনি অনেক ভয়ে চাদর মুড়ি দিয়ে উল্টা পাশে ফিরে উনি মানে ঘুম মানে চোখ বন্ধ করে রাখলেন, যে আমি একটু আগে থেকে আসি, যে মানে উনি দেখলেন যে জানালার সাথে মুখ লাগিয়ে একজন ওই সেই বৃদ্ধ মহিলাই আস্তে আস্তে টোকা দিয়ে একটা শব্দ বলছে তাকে জাগানোর জন্য, কিন্তু তার পাশে তার বোন যে ঘুমিয়ে আছে সে কিন্তু জাগে নাই, উনি একাই জেগেছিলেন। আচ্ছা, এরপর যেটা হলো যে তারপরে উনি চাদরটা টেনে দিয়ে শুলেন, চাদরটা জাগানোর জন্যই, কিন্তু তার পাশে তার বোন যে ঘুমিয়ে আছে সে কিন্তু জাগে নাই, উনি একাই জেগেছিলেন। আচ্ছা, এরপর যেটা হলো যে তারপরে উনি চাদরটা টেনে দিয়ে শুলেন, চাদরটা টেনে দিয়ে উল্টা দিকে ঘুরে শুয়ে গেলেন, যাতে আর এটা দেখতে না হয়, ওনার আশা যে এটা হয়তো চলে যাবে। তারপরে 15-20 মিনিট গেল, তিনি এক সময় চাদরটা উঠালেন সাহস সঞ্চয় করে। তারপরে তিনি চোখ খুললেন, এবং তিনি কিন্তু ঘুরেও নাই, তার মানে জানালা কিন্তু তার মানে পিছনে, উনি সামনে জাস্ট উনি যে চোখটা খুলে চাদরটা উঠালেন, তখন উনি সবচেয়ে যে বিশ্রী জিনিসটা দেখলেন সেটা হচ্ছে যে ওই মুখটাই তার মানে তার ফেস থেকে 8 থেকে 10 ইঞ্চি বা সর্বোচ্চ 1 ফিট মানে দূরে দাঁড়িয়ে একইভাবে হাতটাকে সামনে এনে একইভাবে হাসছে, মুখে কোনো দাঁত নাই, থাকার কথাও না, 100 বছরের উপরে অতিবৃদ্ধ মুখ, অনেক মানে বিভৎস। এটা উনি দেখে একদম মুখোমুখি দেখলেন, একদম মুখোমুখি, একদম মানে ফেস টু ফেস যেটাকে বলে, দেখে সাথে সাথে অজ্ঞান হয়ে গেলেন। এবং তার মানে পরের মানে সন্ধ্যাবেলা তার জ্ঞান ফিরে, অনেক জ্বর। তারপর তাকে মানে হাসির একটা ঘটনা একটা মানে দিতে চাইছিলাম, যেটা তো আসলে অনেকদিন আগে হয়তো ভুল দেখলো, হয়তো হ্যালুসিনেশন, এটা আসলে বলা উচিত। তো তারপরে বলতেছে, তারপর একজন বলল যে
এত বছর আগে তুমি দেখেছো, এখন তো এটা নাই, এখন তুমি যখন ছোট ছিল। তখন উনি যে কথাটা বললো সেটা হচ্ছে, আমি কিন্তু জিনিসটা 2 বার দেখেছি এবং 2টা ঘটনার মাঝখানে ডিস্টেন্সও কিন্তু 11-12 বছরই ছিল। তারপরে আরো 10 বছর হয়ে গেছে, আমি যে আবার দেখবো না তার কি গ্যারান্টি। এবং আমি যে প্রথমবার দেখেছিলাম তখন আমি যতটা ভয়ানক ভাবে দেখেছিলাম, দ্বিতীয়বার আমি তার থেকে অনেক বেশি ভয়ানক ভাবে দেখছি। তখন বললো যে ভাই তোমরা বুঝবা না, যদি তুমি দেখো তোমার চোখের সামনে এরকম একটা কিছু, এবং সে তো শুধু আমার কাছে আসতেছে 10 বছর পরে, এখন যদি আমি এখন দেখি তাহলে কিভাবে দেখবো আমি জানি না। এবং আমি জানি ওই যে ওনাকে আমরা মানে আর ওই সময় আপুই বলতাম, তো ওই আপু মানে কোন জায়গায় একা থাকতে উনি পারে না। এরপর থেকে এই মানে গত 10 বছর উনি একা কোনো রুমে কখনো ছিল, সেটা মানে পুরা মানে লাইফে একটা ডিস্টার্বড হয়ে গেছে। সুতরাং এই ইফেক্টটা আমি দেখছি, তো সুতরাং এটা মানে বিশ্বাস না করার কোনো কারণ নেই। অলরাইট, যে ঘটনা সেই ঘটনায় চলে যাব এবং আমাদের সাথেই থাকুন। আমার সাথে আরো একজন রয়েছেন, আপনার নামটা একটু বলবেন? হ্যালো লিসনার্স, আমি ইমতিয়াজ, রাজশাহী ইউনিভার্সিটি নিজ ডিপার্টমেন্টের এক্স স্টুডেন্ট। ওকে, সো আপনার যে ঘটনা, সেই ঘটনাটা আচ্ছা শুনে ফেলি, আমরা ঘটনাটা শুনে ফেলি। ওয়েল লিসনার্স, আমি আসলে জানি না যে ব্যাপারগুলো ভূতের কিনা, তবে অদ্ভুত ঘটনা অবশ্যই সেটা আমি বলবো। আর এখন যে ঘটনা বলবো সেটা আমি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ি, সেকেন্ড ইয়ারে পড়ার সময় সেই সময়কার এই ঘটনাটা ঘটে। তো আমরা মোটামুটি 4 দিনের একটা ছুটি পাই সে সময়। আর যে কারণে হঠাৎ করে মনে হয় যে এই 4 দিনটা আসলে বাসাতে না যে বরং অন্য কোনো একটা জায়গাতে যদি যাওয়া যায়, নতুন একটা জায়গাতে, আর সেটা বোধহয় বেশি এনজয়েবল হবে। এরকম চিন্তা করে আমি, তমাল আর রূপস সে সময় আমরা একসাথে ছিলাম। তো আমরা চিন্তা করলাম যে কি করা যায়, আর 4টা দিনকে আমরা হাউ ক্যান বি ইউজ ইট প্রপারলি। তো তারপরে আমরা সে সময় অনেক চিন্তা করলাম, একসাথে বসে চিন্তা করে তারপরে আমরা ডিসাইড করলাম যে রাজশাহীর মোটামুটি একটু দূরে দুর্গাপুর বলে একটা জায়গা আছে, ওখানে আমরা আগেই শুনেছি যে ওখানে পুরনো সেই হিন্দুদের বাড়ি ওখানে ছিল বেশ কিছু, এবং যে কারণে আমরা ডিসাইড করলাম যে হ্যাঁ, আমরা যদি ওখানে একটা ট্যুর দিই তো সেক্ষেত্রে আমাদের হয়তো একটা নতুন একটা এক্সপেরিয়েন্স হবে। অলরাইট, দেন আমরা ছুটির প্রথম দিনটাতে আমরা মোটামুটি আমাদের প্রিপারেশনের জন্য কিছুটা সময় নিলাম। আমরা দুপুরের পর আমরা সেখান থেকে রাজশাহী থেকে স্টার্ট করি আমাদের জার্নিটা। মোটামুটি সন্ধ্যার দিকে আমরা ওই জায়গাটাতে পৌঁছাই। তো ওখানে আমার একটা পরিচিত একটা ছেলে ছিল, ওর নাম মাহতাব। তো ওর সাথে যোগাযোগ করে আমি বললাম যে এরকম আমরা হয়তো, আমার একটা পরিচিত একটা ছেলে ছিল, ওর নাম মাহতাব। তো ওর সাথে যোগাযোগ করে আমি বললাম যে এরকম আমরা হয়তো সন্ধ্যার দিকে আসবো। সন্ধ্যার দিকে আমরা ওখানে যখন পৌঁছালাম তো মাহতাব আমাদেরকে রিসিভ করলো, অ্যান্ড দেন আমরা ওর সাথে গেলাম। যাওয়ার পর ওর বাড়িতে আমরা সন্ধ্যার দিকে পৌঁছালাম। তারপর আমরা মাহতাবকে বললাম যে এরকম তোমাদের এখানে তো পুরনো সময়ের বেশ কিছু হিন্দু বাড়ি আছে, তো আমাদের একটা ইচ্ছা হলো যে আমরা রাত্রেবেলা ওখানে ক্যাম্প করবো। ওকে, এরকম প্রিপারেশন নিয়েই আমরা গেছিলাম বেসিক্যালি। তারপর সেখানে মাহতাব অনেক রিকোয়েস্ট করলো যে না, এখানে যেহেতু আপনারা চেনেন না, সো এখানে থাকাটা আপনার জন্য হয়তো নিরাপদ হবে না। তো যে কারণে ও আমাদেরকে অনেক কনভিন্স করার চেষ্টা করলো, বাট আমরা বেসিক্যালি একটা জায়গায় অনড় ছিলাম যে হ্যাঁ, আমাদেরকে যে করেই হোক না কেন এখানেই থাকতে হবে, একটা নতুন একটা এক্সপিরিয়েন্স গেইন করতে হবে। তো যার কারণে ওর অনেক রিকোয়েস্ট থাকার পরও আমরা ওখানে রাত্রেবেলা স্টে করার জন্য আমরা ডিসাইড করলাম এবং ওখানে থাকলাম আমরা। তো আমাদের সাথে রূপস ছিল, ও বেসিক্যালি আমরা যখন ওখানে ঢোকার পরে আমরা একটা রুম ওখানে পেলাম। বেশ কিছু রুম ছিল, তো একটা রুম আমরা ফার্স্টের দিকেই যেটা একটা রুম পেলাম, তো সেই রুমটাতে আমরা ওখানে থাকার জন্য প্রিপারেশন নিলাম। তো এরপর আমাদের সাথে খাবার দাবার ছিল, আমরা মোটামুটি রাত্রে 9টা-10টার দিকে আমরা খাওয়া দাওয়া করলাম। আর অনেক নতুন একটা জায়গাতে, ওখানে কিন্তু কোনো কারেন্ট ছিল না। ইনফ্যাক্ট এখন পর্যন্ত ওখানে কারেন্টটা আসলে খুব লিমিটেড পর্যায়ে। আচ্ছা, তারপর 9টা-10টার দিকে সেই সময় আমি আর তমাল বসে কথা বলছি, আর রূপস কানে ফোন, সে সবসময়ের জন্য এখন পর্যন্ত, ইনফ্যাক্ট ও এখন পর্যন্ত মানে ফোন ম্যানিয়াক যাকে বলে, তো ফোন নিয়ে বাইরে কথা বলছে। তো সেই সময় আমি আর তমাল কথা বলছি, তো একটা পর্যায়ে যে জিনিসটা হলো যে আশপাশ থেকে কোন একটা জায়গা থেকে একটা গোঙানির একটা সাউন্ড আসছে। তো এই পর্যায়ে আমি শুনলাম না, শুধু তমালও রিয়েলাইজ করলো। তো তারপর
আমরা দুজন মিলে তখন আমরা ডিসাইড করলাম যে সামথিং ইজ রং, অথবা এখানে এত রাতে তো এরকম একটা সাউন্ড হওয়ার মতন কোনো কারণ নেই। ট্রু। এবং সেখানে টোটালি ডার্ক একটা এনভায়রনমেন্ট, চাঁদের আলো, এবং যে কারণে আমাদের ভিতরে আরো বড় ধরনের একটা এফেক্ট করতেছিল সেই জিনিসটা। আমি আর তমাল সেখান থেকে, তমালের হাতে ছোট একটা টর্চ ছিল, তো আমরা দুজন মিলে জাস্ট পাশের রুম থেকে মনে হচ্ছে যে হয়তো বা পাশে বেশ কিছু রুম ছিল, তো আমরা হেঁটে সামনে যাচ্ছি। এবং সেই সময় একটা জিনিস মনে হলো যে 2-3টা রুম ক্রস করার পর পরে যে রুমটা ছিল সেই রুমটা মনে হচ্ছিল যে ওই রুম থেকে হয়তো বা এই সাউন্ডের সোর্সটা বোধহয় ওখানেই। তা আমরা দরজাটা জাস্ট হালকা করে খোলার চেষ্টা করলাম, তো ক্যাচ করে অনেকদিন ধরে মরচে পড়ে গেলে যেরকম করে সাউন্ড হয় সেরকম একটা সাউন্ড হয়ে আস্তে আস্তে করে দরজাটা খুললো। তো চাঁদের আলোটা ভেতরে পড়তেছে, তো ওই মুহূর্তে যে সাউন্ডটা ছিল মানে টোটালি আমরা সে সময় মনে হলো যে ফার্স্ট অফ অল যে জিনিসটা মনে হলো যে কোনো একটা শ্যাডো বোধহয় মুভ করে গেল। আর তারপরে যে জিনিসটা হলো সাউন্ডটা খুবই বিকৃত টাইপের একটা সাউন্ড ছিল। সাউন্ডটা ছিল এরকম যে যদি কাউকে জবাই করা হয়, ফর ইনস্ট্যান্স যদি কোনো গরুকে জবাই করা হয় তো গলা কেটে ফেলার পর যে সাউন্ডটা হয় অনেক ঘড়ঘড়ে টাইপের একটা সাউন্ড হয়। ওকে। আর মানে সে গরুটার ব্রিদিং এর চেষ্টা করতেছে, নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতেছে, বাট সেটা হচ্ছে না, কমপ্লিট হচ্ছে না। হ্যাঁ, এট দ্য সেম টাইম সেখান থেকে দেখা যাচ্ছে যে ব্লিডিং হচ্ছে। খুবই ভীতিকর। মানে আমরা ইউজুয়ালি যে জিনিসটা হয় যে কুরবানির সময় বা অন্য একটা সময় যখন আমরা দেখি তখন দেখা যায় যে 15 জন বা 20 জন একসাথে বসে আমরা জিনিসটাকে দেখি যে একটা গরুকে হয়তো বা গলা কাটা হচ্ছে। ওই সময় কিন্তু খুব বেশি এফেক্ট করে না, কিন্তু এনভায়রনমেন্টটা এমন একটা ছিল তো যে কারণে উই ওয়ার সিম্পলি হরিফাইড যে এ ধরনের একটা সাউন্ড। তো আমার মনে হয় সবাই রিয়েলাইজ করতে পারতেছে যে হ্যাঁ ওইরকম একটা সিচুয়েশন বুঝতে পারছি। তো আমার সাথে তমাল ছিল, তমাল জাস্ট ও এমনিতেও চলো না, তমাল মানে ইনস্ট্যান্টলি মানে ও জাস্ট সেন্সলেস হয়ে গেছে। বাট আমি সেই জিনিসটাকে একটু মানে বোঝার চেষ্টা করলাম যে আসলে কিরকম হচ্ছে ব্যাপারটা। তো যে কারণে আমি একটু ভিতরে পুরো দরজাটা খুলে দিয়ে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢোকার পরে যে জিনিসটা হলো যে ইট ওয়াজ কমপ্লিটলি আনএক্সপেক্টেড টু মি, যে সামনে আলো আধারের ভিতরে জাস্ট একটা লোকের ওরকম করেই অর্ধেকের মতন করে গলা কেটে রাখা হয়েছে এবং তার ওখান থেকে গলা থেকে ওরকম একটা সাউন্ড আসছে। ওকে। যে যেটা গরু জবাই করলে যেরকম করে হয় ওরকম একটা সাউন্ড হচ্ছে এবং সে ক্রল করে সামনের দিকে আসার চেষ্টা করছে। আচ্ছা। বাট ক্রল করে যে আসবে সেটুকু এনার্জি তার ভিতরে নেই এবং সে ওই একটা জায়গাতে থেকেই মোটামুটি ক্রল করার চেষ্টা করতেছে। তো আমি জাস্ট ওই মুহূর্তে দৌড় দিব বা কিছু করব এরকম কোনো এনার্জি আমার ভিতরে নেই, যে আমি টোটালি মানে আই লস্ট মাই মাইন্ড, যে আমি আসলে এই সিচুয়েশনে আমার দৌড় দেওয়া উচিত বাট আমি দৌড় দিতে পারতেছি না, আমি আসলে এই সিচুয়েশনে আমার দৌড় দেওয়া উচিত বাট আমি দৌড় দিতে পারতেছি না। ভেরি ন্যাচারাল। সেটাই। তো এখন তারপরে হলো কি যে হঠাৎ করে আমি ওই অবস্থায় দাঁড়ায় আসছি, তো একটা পর্যায়ে হঠাৎ করে হলো কি আমার মনে হলো যে আমার পা বোধহয় মানে খুব জোরে খুব ফোর্সফুলি বোধহয় কেউ টান দিল। তো তারপরে হলো কি যে আমার পাশে যে দেয়ালটা ছিল সেই দেয়ালটার ভিতরে আমার মাথাটা ঢুকে গেল এবং সেই মুহূর্তে আমি সেন্সটা হারালাম। তো যখন আমার সেন্সটা আসছে, তো সেন্সটা আসার পর সেই মুহূর্তে ওখানে আমি আগেই বলছি যে দুর্গাপুরে আমি যার সাথে মাহাতাবের সাথে আমি ফোন করে গেছিলাম, তো মাহাতাবকে আমি একটু স্থির হয়ে কিছুক্ষণ পর আমি মোটামুটি একটু যখন বেটার ফিল করলাম আমি ওকে ফোন করে বললাম যে এরকম অবস্থা, তুমি কি এখন একটু আসতে পারবা? তো বলতেছে যে হ্যাঁ কিছু কোনো সমস্যা হয়েছে? তো আমি বললাম যে তুমি এখন একটু আসো। তো ও সাথে করে আরো কয়েকজনকে নিয়ে ওই মুহূর্তে ওখানে আসে। তো আসার পরে ওই সময় যে জিনিসটা হয় যে ওদের সাথে অনেক পাওয়ারফুল টর্চ লাইট ছিল। ঢোকার পর তারপরে ওরা মানে সবাই যখন টর্চ লাইটটা ধরে সে সময় জিনিসটা দেখলাম যে যেখানে ওই অর্ধেক গলা কাটা লোকটা ক্রল করতেছিল ওরকম সাউন্ড হচ্ছিল যার গলা দিয়ে, সেখানে টোটালি কিছুই নাই। বাট কথা হলো যে ওখানে মানে অনেক কালচে টাইপের, মানে ব্লাড অনেকদিন ধরে পড়ে থাকলে যেরকম কালো হয়ে যায় ওরকম করে মানে কালো হয়ে রক্ত পড়ে আছে এবং কথা হলো যে ওখানে ওর উপরে অনেক ডাস্ট পড়ে আছে, ময়লা আবর্জনা অনেকদিন পড়ে থাকার কারণে যেটা হয়, অনেকদিন পড়ে থাকার কারণে যে জিনিসটা হয়। তো ওরকম করে আছে এবং কথা হলো যে ওখানে কোনো তাজা রক্ত নেই। আমি যে একটু আগে আমরা যে জিনিসটা ফেস করছি যে হ্যাঁ কারো গলা থেকে রক্ত স্পিড করতেছে, তো সেরকম কিছুই না, কিন্তু কথা হলো যে রক্তটা পড়ে আছে কিন্তু সেটা অনেক পুরনো। তো একটা পর্যায়ে যে আমি ওখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হলো, আর ওদের সাথেই তখন রূপস যে আমাদের সাথে ছিল সে ওদের সাথেই ভেতরে ঢোকে
এবং আমরা আমাদেরকে 3 জনের বাসায় আমরা চলে যাই এবং সকালবেলায় তমালের গায়ে প্রচুর পরিমাণে জ্বর সে সময়। ইনফ্যাক্ট আমার গায়েও কিছুটা জ্বর ছিল, মানে যখন দেয়ালে আমার মাথাটা ঠুকে যায় তারপর আমারও বেশ কিছুটা জ্বর ছিল এবং সকালবেলায় আমরা বললাম যে আমরা এখানে কোনো স্টে করবো না। আচ্ছা, আমি মাহতাবকে বললাম যে মাহতাব, এই ব্যাপার, আমরা এরকম একটা এক্সপিরিয়েন্স আমাদের গতকালকে হয়েছে, তো ব্যাপারটা আসলে খুবই অদ্ভুত রকমের একটা ব্যাপার। তো মাহতাব বলল যে এরকম ইমতিয়াজ ভাই, আসলে ব্যাপারটা হচ্ছে কি যে এটা অনেক আগের একটা ব্যাপার, যে সময় হিন্দুরা এখানে ছিল, আপনি যে বাসাটা ছিলেন আমি আগেই বলছি যে এটা হিন্দুদের বাড়ি ছিল। তো সেই সময়টাতে যে একটা লোককে ওখানে কাজ করতো, সেই লোকটাকে একদিন রাত্রেবেলায় ওই রুমে তাকে জবাই করে মেরে ফেলা হয়। তো তারপর থেকে আসলে এরকম তাদের সেই সময়টা শেষ হয়ে গেছে এবং ওখানে কেউ থাকে না। কিন্তু কথা হলো যে ওই জায়গাটা কেউ যদি পাস করে, বাড়ির পাশ থেকে যদি কেউ চলে যায়, তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই ধরনের এক্সপিরিয়েন্স তাদের হয়। এটা এলাকাবাসী মোটামুটি জানে, এলাকাবাসী মোটামুটি এই জিনিসটা জানে। আচ্ছা, তো তারপর আমি যে জিনিসটা, আমি বেসিক্যালি একটা জিনিসকে, আমার ভূতের ব্যাপারে ভয়ের যে ব্যাপারটা, ভয়ের কোনো ব্যাপারটা ছিল না, কিন্তু আমি জিনিসটাকে নিয়ে চিন্তা করছি যে আসলে কি ধরনের ব্যাপার হতে পারে। তো আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে লোকটাকে আসলে ওখানে জবাই করে মেরে ফেলা হয়, এতদিন পরেও হয়তোবা তার সেই আত্মাটা, কারণ বডিটা মারা যেতে পারে বাট আত্মা তো কখনো মারা যায় না, তো তার সেই মানে সোলটা হয়তো বা জাস্টিসের জন্য এখন পর্যন্ত কান্নাকাটি করে, এরকম একটা ব্যাপার হয়তো বা হতে পারে। এটা হলো আমার এক্সপিরিয়েন্স। ওকে, থ্যাংক ইউ, বলে ফেললাম। আর এই মুহূর্তে আমি আবারও আমার আরেকটা ঘটনায় যেতে চাই, এবং তার আগে কি একটা ব্রেক নিব? ব্রেক না নিয়ে আমরা হয় ঘটনায় যাই, কারণ আমাদের কাছে অনেক ঘটনা রয়েছে। অভিকের কাছে আবার একটু ফিরে আসি। অভিক, আপনি আপনার সেই পুরনো ঢাকার সেই পুরনো এলাকার, কারণ আমাদের কাছে অনেক ঘটনা রয়েছে। অভিকের কাছে আবার একটু ফিরে আসি। অভিক, আপনি আপনার সেই পুরনো ঢাকার সেই পুরনো এলাকার কিছু ঘটনা আমাদেরকে যদি শোনাতেন আবার আপনার। জি অবশ্যই। জি, আমাদের এই বাসাটা আগেই বলেছি যে এটা অনেক অনেক আগের একটা বাসা এবং এটা নিয়ে সেই অনেক আগে থেকেই অনেক ধরনের মানে ঘটনা প্রচলিত আছে। তো প্রথমে এই ঘটনাটা মানে যেই ঘটনা দিয়ে বোঝা যায় যে এই বাসায় কিছু সমস্যা আছে, এবং আমার দাদির বাবা ইনফ্যাক্ট ছিলেন একজন মানে পীর। আচ্ছা, উনি আর কি মারা গেছেন অনেক আগে। হ্যাঁ। তো আমি আগে বলছি যে তিনি কিন্তু এই বাড়িটার 4 কোনায় 4টা বড় গজাল দিয়ে তিনি মানে বাড়িটা বন্ধ করেছিলেন, কারণ এখানে মানে অনেকেই সাফার করেছে। তো প্রথমে যেই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে প্রায় 40 বছর আগে। আমার বাবাও তখন অনেক ছোট। তো তখন ওইখানে আমাদের যে গোপীবাগের বাসাটা যেই মানে নিয়মটা ছিল সেটা হচ্ছে আমাদের যে সার্ভেন্টসরা ছিল, বুয়াদের বাথরুমটা ছিল আলাদা, আর আমাদের ইউজের বাথরুমটা ছিল আলাদা। তো বুয়াদের বাথরুমটা স্ট্রাকচারটা এমন ছিল যে এরকম সিঁড়ি দিয়ে উঠে দোতলা হাইটে এরকম একটা অনেক পুরানো একটা বাথরুম ছিল। তো একদিন আমাদের এক মানে বয়স্ক বুয়া, এই গল্পটা আমার দাদির মুখ থেকে শোনা। তো একদিন এক বয়স্ক বুয়া যেটা হলো, বাথরুম থেকে এসে তিনি এরকম উদ্ভট আচরণ শুরু করলেন। তার মানে চোখ মানে লাল দেখা গেল, তিনি কারোর সাথে কথাবার্তা বলেন না, হঠাৎ করে চিৎকার করে উঠে। এরপরে দেখা যায় চুল এলোমেলো এমনি এক কোনায় বসে আছে ঘন্টার পর ঘন্টা। তো তারপরে স্বভাবতই বোঝা গেল যে এখানে কিছু একটা সমস্যা হয়েছে। তো তারপরে তাকে জিজ্ঞেস করা হলো, সে কোনো উত্তরই দেয় না, তারপরে মাঝে মাঝে বিকট স্বরে চিৎকার করে। তো তারপরে শেষ পর্যন্ত মানে কবিরাজ বা ওঝা যেটাকে বলে সেই সময় ছিল, উনাকে ডাকা হলো। তো উনি এসে ইনভেস্টিগেট করে বুঝতে পারলেন যে এখানে কিছু মানে খারাপ একটা জিনিস আছে, এবং যে ঝাড়ু দিয়ে বাড়ি দেওয়া, নাককে পোড়া মরিচের গন্ধ দেওয়া বা সরিষার তেলে পোড়া মরিচ মানে ভিজিয়ে ওই গন্ধটা দেওয়া। তো এটা করার পরে বুয়া মানে চিৎকার করতে করতে একসময় স্বীকার করলো, এবং এটা অন্য একটা ভয়েসে ছিল, আমি যেটা শুনেছি অন্য একটা ভয়েসে সে বলল যেটা ওরা নাকি 7 ভাই এবং তারা মানে থাকে হচ্ছে বুয়াদের বাথরুমটার মধ্যে, ওরা থাকে হচ্ছে বুয়াদের বাথরুমে প্যানের ভিতরে থাকে। আচ্ছা। তো তারপরে তো ওই বুয়া কোনো কারণে তাদের আর কি জ্বালাতন করেছে। তো 7 ভাইয়ের 1 ভাই ওই বুয়ার উপর ভর করেছে, এবং অন্য 6 ভাই কিন্তু সেই মানে বাথরুমের মধ্যে আছে এবং তারা চিরকালই সেখানে থাকবে, এরকম তাদের একটা মানে তাদের একটা কথা।
তো তারপরে এখন সেই ওঝা মানে ওকে বলার চেষ্টা করলো যে চলে যাও, তুই যাবি কিনা বল। আচ্ছা। তো সে মানে যেতে নারাজ, যে সে যাবেই না। তো তারপরে আর কি ঝাড়ু দিয়ে মারা, তারপরে বেত দিয়ে চামড়ার বা রশি দিয়ে মারা যেটা হইতো, সেটা করার কিছুক্ষণ ট্রিটমেন্ট চলার পরে সে স্বীকার করলো যে আচ্ছা ঠিক আছে এখন আমি যাবো। তো তারপরে এখন গেল, তখন ওঝা জিজ্ঞেস করলো তুই যে যাবি, তুই কি যাওয়ার সময় আমাদের কারো ক্ষতি করবি? তখন বলে যে না, ক্ষতি করবো না। তখন বলে যে আচ্ছা তুই যদি যেতে চাস তাহলে তোকে আর কি প্রমাণ দিয়ে যেতে হবে যে তুই যে ওকে ছেড়ে চলে গেছিস। আচ্ছা। আমি বলে কিভাবে প্রমাণ দিব? তখন আগেকার আমলে দেখবেন যে কোন স্টোর রুম বা এরকম বড় কোন রুম আটকানোর সময় কিন্তু ওই সময় লক সিস্টেমটা আসে নাই। তো একটা কড়ি বর্গার মতো বড় একটা কাঠের একটা বার দিয়ে দুই পাশে লোহার হুক থাকতো, তো এখানে একটা বড় কাঠের বার দিয়ে আটকানো হতো। এবং জিনিসটা ওয়েট প্রায় কত 40 কেজির মতো হবে, যেটা একটা মহিলার উঠাতে পারার কথা না। মহিলারা আর কি ছেলেদের হেল্প চাইতো ওটা উঠানোর জন্য। তো ওঝা তাকে বলে যে ওটা তাকে উঠিয়ে নিয়ে যেতে হবে, হাত দিয়ে ধরতে পারবে না, দাঁত দিয়ে উঠিয়ে নিয়ে যেতে হবে। আচ্ছা। তো এবং সেই বুয়া সেই কাজটা করেছিল আর কি। সে ওই অত ভারী একটা কাঠের বার সে দাঁত করেছিল আর কি। সে ওই অত ভারী একটা কাঠের বার সে দাঁতের কোনা দিয়ে উঠিয়ে নিয়ে গিয়ে সে সদর দরজা পর্যন্ত গিয়ে ওখানে সে অজ্ঞান হয়ে পড়ে যায়, এবং তারপরে ওই বুয়ার আর কোনো সমস্যা হয়নি। আচ্ছা। তো এরকম এই হচ্ছে ঘটনাটি। আমরা আসলে বেসিক্যালি আমার ঘটনাটা স্টার্ট হয়েছে ক্লাস 8-এ। ছোটকাল থেকে আমার ফ্যামিলিতে আমাকে যেটা দেখানো হয়েছে যে অন্যান্য ফ্যামিলিতে যেটা হয়, ছোট বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর সময় ভূতের ভয় দেখায় ঘুম পাড়ানো হয়, বাট আমাকে যেটা করা হয়েছে সেটা ছোটবেলা থেকে বলা হয়েছে যে there is nothing like ghost। তো আমি কখনোই সত্যিকার অর্থে ভূতের ভয় পাইনি। আমি যখন ক্লাস 8-এ পড়ি, মোটামুটি 8-এর মাঝামাঝি, সে সময় হঠাৎ করে আমি তখন রুমে একাই ঘুমাতাম। তো একটা সময় ফিল করলাম কি যে আমার সাথে বোধহয় কেউ একজন থাকে। আপনার সাথে? হ্যাঁ, হঠাৎ করে আসে, হঠাৎ করে চলে যায়। বা মনে করেন যে পিছনে বাতাস বা এই ধরনের কিছুই না, আমি সিম্পলি একটা প্রেজেন্স অনুভব করি। ওকে। যে হয়তো আমার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, বা আমি বিছানায় শুয়েছি, আমার পাশে সে শুয়ে আছে। আচ্ছা। এরকম কিছু একটা। তো প্রথম আমি এটাকে কখনোই গা করিনি, খেয়ালই করিনি এসব ব্যাপারে। আমি যখন ক্লাস 9-এ উঠি, একদিন আমি কোচিং থেকে বাসায় ফেরার পরে ফ্রেশ হয়ে আয়নার সামনে যে দাঁড়িয়েছি, তো আমি হঠাৎ করে যেটা দেখলাম যে আমার মনে হলো যে আমার পিছনে আবার সেরকম একটা প্রেজেন্স কিছু একটা। পরের মুহূর্তে যেটা হলো, আমি দেখলাম আয়নায় আমার পাশে একটা ছোট বাচ্চা। আপনি যে ছবি দেখতে পাচ্ছেন আয়নায়? হ্যাঁ, আয়নায় ছায়াটা দেখতে পাচ্ছেন। আয়নায় আমার পাশে একটা বাচ্চা, অ্যারাউন্ড 4 or 5 years old একটা বাচ্চা, সে আমার পাশে দাঁড়িয়ে আয়নার মধ্যে আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা। আমি এটা দেখে বেশ ভয় পেয়ে গেলাম। আর পিছনে ঘুরে তাকালাম, দেখলাম যে পিছনে আমার পাশে যে থাকার কথা ছিল সেখানটা পুরোটাই ফাঁকা, সেখানে কেউ নেই। তো আমি সেটা তখন কাউকে আসলে বলিনি বাসাতে, কারণ যেহেতু ছোটকাল থেকে যেটা করা হয়েছে, আমাদেরকে শেখানো হয়েছে there is nothing like ghost। আমি যদি এখন আমার ভাইকে বা আমার বোনকে যে বলি বা আমার বাবাকে বলি, সবাই হয়তো এটা দুষ্টামি ভাবে ভাববে কিংবা মনে করবে যে আমি দুষ্টামি করছি এরকম। সো আমি চেপে গিয়েছি, বাট আমি ভয় পেয়েছিলাম। ডেফিনেটলি ভয় পাওয়ার মতো একটা ঘটনা। এটার পর থেকে যেটা হলো, যখন দেখেছিলেন এটা কি মানে সময়টা কিরকম হবে বলেন তো? এটা আমি কোচিং থেকে এসেছি, তখন আমি বিকালের থেকে কোচিং করতাম, বাসায় আসতে আসতে সন্ধ্যা পেরিয়ে যেত, ফ্রেন্ডের সাথে কিছুক্ষণ আড্ডা মেরে তারপর বাসায় আসতাম। মানে এই সমস্ত ঘটনা, আর একটা জিনিস জানা গেল যে এই সমস্ত ঘটনা দেখার জন্য আসলে খুব গভীর রাতেরও প্রয়োজন নেই, না যে কোনো সময় যে কেউ দেখতে পারে। কখনোই গভীর রাতের কথা বলবো না, এটা গভীর রাতে হয়নি আসলে, এটা সন্ধ্যা একটু পরপরই। আচ্ছা। তো তারপর যেটা হলো যে এই ঘটনার পর থেকে আমি আমার সাথে প্রেজেন্সটা আরো বেশি করে অনুভব করা শুরু করলাম। এটা আমি প্রায় এরকম প্রেজেন্স ফিল করতাম। এবং আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে যখন পড়ি, আমি একদিন রাতের বেলা প্রায় 11:30টার দিকে আমি বাসায় ফিরছিলাম আমার মামার বাসা থেকে। তো একই এলাকাতে বাসা হওয়ার সুবাদে যে উনি থাকতো, আমি এখানে বলে রাখি আমি যখন কাফরুলে থাকতাম, তো আমার মামার বাসা ছিল দক্ষিণ কাফরুল, আমার বাসা উত্তর কাফরুল। তো আমি রাতের বেলা প্রায় 11:30টার দিকে বাসায় ফিরছি। আমাদের গলির মোড়ে একটা বিল্ডিং তখন হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছিল, সেখানে একটা ছেলে বসে আছে সে সময়। তো দেখা যায় যে রাতের বেলা ওই টাইমটাতে যারা চৌকিদার
তারা ছাড়া সাধারণত কেউ থাকে না। তো তারপর ছেলেটা বসে আছে, আমি খেয়াল করিনি। যাই হোক, আমি তাকে হেঁটে পাস করে সামনে এগিয়ে যাচ্ছি, হঠাৎ করে পিছনে পায়ের শব্দ পেলাম। আমি ঘুরে তাকালাম আর দেখলাম যে ছেলেটা উঠে আমার পিছু পিছু হেঁটে আসতেছে। আচ্ছা, তো যাই হোক, ভাবলাম যে সামহাট লোকাল কেউ একজন তো হবেই, সে হয়তো বাসা। আমি আর খেয়াল করিনি, আমি হাঁটছি। কিছুক্ষণ পরে হঠাৎ করে আমার কাঁধে হাত দিল। আচ্ছা, কাঁধে হাত দিয়ে, আমি বলে রাখি ছেলেটা যুবক বয়সী হবে। কাঁধে হাতে অত্যন্ত ম্যাচিউর ভয়েস, অত্যন্ত ভরাট ভয়েস, সে আমাকে বলছে ভাই ভাই বলে সে আমার কাঁধে হাতটা রেখেছে। আচ্ছা, তো আমি তার দিকে তাকালাম। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, বাট সেই বাচ্চাটা যাকে আপনি আয়নায় দেখেছিলেন, যাকে আমি আয়নায় দেখেছিলাম আমার পিছনে, সেই বাচ্চাটা সেখানে, সেই যুবক বয়সী ছেলের কোনো অস্তিত্ব ছিল না, সেই বাচ্চাটা ছিল। ওকে। এটা দেখার পরে আমি একটা দৌড় দেই, এবং আমি এক দৌড়ে আমার বাসার গেটের কাছে না আসা পর্যন্ত আমার দৌড় আমি থামাইনি, এটুকু বলতে পারি। আমি সেদিন অসম্ভব ভয় পাই। এটার পরে যেটা হয় যে বেশ কয়েকটা দিন বন্ধ ছিল। আচ্ছা, আমি তারপরে ফিল করতাম না। যখন আমার ইন্টার পরীক্ষা শেষ হওয়ার পরে আমি যখন চিটাগং ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেই, আমি ওখানে শিফট করার পরে, আপনারা যারা চিটাগং এ কখনো গিয়েছেন ভার্সিটিতে, তারা দেখবেন যে শহর থেকে বেশ খানিকটা দূরে আমাদের ভার্সিটিটা, আর আমরা আসা যাওয়া করি ট্রেনে করে, যেটাকে শাটল ট্রেন বলে। আচ্ছা, এটা সারাদিনেই নির্দিষ্ট সময় পর পর শহর থেকে ছেড়ে আসে আর ক্যাম্পাস থেকে ছেড়ে আবার শহরে যায়। তো একদম লাস্ট যে ট্রেনটা, যেটা ক্যাম্পাস থেকে শহরে ফেরে, সেটা 9টার পরে ফেরে, এবং সেটা খুব ফাস্ট যায়। আর আমাদের ক্যাম্পাসটা একদম টোটালি শহরের বাইরে, আশেপাশের পুরো এলাকাটাই নির্জন, একটা গ্রামের মধ্যে সম্পূর্ণ আলাদাভাবে ভার্সিটিটা করা হয়েছে। আর রাতের বেলার এই ট্রেনটা দেখা যায় কি যে যাত্রী খুব কম থাকে শহরে আসার জন্য। সো সবাই মিলে একটা বগিতেই উঠে, আর এমন একটা বগিতে ওঠার চেষ্টা করে যেখানে আলো থাকে। আমাদের ট্রেনের সব বগিতে আলো নেই। আর সবাই মিলে একসাথে থাকার কারণ হচ্ছে যে ছিনতাই বা এই ধরনের সমস্যা তো হতেই পারে, যেহেতু গ্রাম এলাকা। আর এই ট্রেনটা খুব ফাস্ট আসে, আর রেল ট্র্যাকের আশেপাশে প্রচুর ধান ক্ষেত, আর পুরোটাই ফাঁকা। আপনি যদি তাকান, বাইরে তাকালে দেখবেন যে বিশাল জায়গা পুরোটাই ফাঁকা, মাঝখান থেকে জাস্ট রেল ট্র্যাকটা চলে গেছে, আর কিছু না। আমি একদিন শহরে আসছি রাতের বেলার ট্রেনে, এটার আই উইটনেস আমার সাথে আছে। ওনার নাম অভিজিৎ চক্রবর্তী, উনিও চিটাগং ইউনিভার্সিটির ছাত্র, 3rd ইয়ারের ছাত্র। তো আমি জানালার পাশে বসেছি, জানালার জাস্ট কাঁচটা নামানো, কাঠের যে শাটারটা থাকে সেটা নামানো না। আচ্ছা, তো ট্রেনটা চলছে, হঠাৎ করে আমি কথা বলছিলাম আর কি। আমি একটা পাশের সিটে বসেছি আর ওইটি, তো কথাবার্তা বলছি, ওনার দিকে তাকে কথাবার্তা বলছি। ফাঁকা হয়ে বসেছি এক একজন, বলা যায় লোকজন খুব কম, ফাঁকা ফাঁকা হয়ে বসা। তো আমি জাস্ট কিছুক্ষণ পরে কোন একটা কারণে, এমনিতে মানুষের চোখ তো পড়ে, আমি জানালাতে বাইরে তাকালাম। টু মাই হরর, আমি দেখলাম যে সেই বাচ্চা ছেলেটার মুখ জানালার কাছে। জানালাটার কাছে আপনি যদি কখনো নাক লাগিয়ে কাছে বা দরজার কাছে যদি নাক লাগিয়ে দাঁড়ান, দেখবেন আপনার নাকটা একটু ডেবে যাবে, অর্থাৎ আমাদের সাথে একটা ইম্প্যাক্ট পড়ে। বাচ্চাটা বাইরে থেকে জানালার কাছে তার নাকটা ঠেকিয়ে আমার দিকে তাকিয়ে আছে। প্রায় 15 থেকে 20 সেকেন্ডের মতন বাচ্চাটা আমার দিকে তাকিয়ে থাকলো। আমি পুরোটা সময় আমি চোখ সরাতে পারিনি। আপনি যদি খেয়াল করেন, আপনি দেখবেন আমার গায়ের লোম অলরেডি আমি আপনাকে দেখে হয়ে গেছে, এবং বুঝতে পারছি সেই 15 থেকে 20 সেকেন্ড আমি জানি না, আমার পর থেকে ইতিমধ্যে একটা টর্চার গিয়েছে, যে আমি চোখটা সরাতে পারছি না। কোন একটা, আমার মনে হচ্ছিল যে সে আমাকে সিম্পলি হিপনোটাইজ করে ফেলেছে। আমি 15 থেকে 20 সেকেন্ড দেখলাম, এবং আমি পরবর্তীতে 15 থেকে 20 সেকেন্ড কিন্তু অনেকটা সময়, এবং সত্য কথা, আমি তার দিক থেকে 1 সেকেন্ডের জন্য চোখ ফেরাতে পারিনি। আমি চেষ্টা করেছি, আমার মনে হচ্ছিল যে আমার মাথা বোধ হয় কেউ চেপে ধরে তার দিকে তাকিয়ে রেখেছে, আমাদেরকে এরকম একটা মনে ছিল।
আমি সাথে সাথে 15 থেকে 20 সেকেন্ড পর হঠাৎ করে ফেসটা যখন নাই হয়ে গেল, আমি খুব দ্রুততার সাথে উঠে অভিভাবকের পাশে যে বসলাম আর বললাম যে ভাই তুমি কি কিছু দেখছো? ও আমাকে বললো যে আমি তো কিছু দেখি নাই, আর তোকে এরকম পেইন লাগতেছে কেন? আমি তখন ওকে যখন বললাম, ও বললো যেটা তো হ্যালুসিনেশন। এখন আপনারাই আমাকে বলেন যে একটা হ্যালুসিনেশন 15 থেকে 20 সেকেন্ড ধরে চলবে, আর আমি সেই ক্লাস 9 থেকে একই হ্যালুসিনেশন বারবার হয়ে যাচ্ছে, একই রকমের চেহারা দেখছি এবং বিভিন্ন ভাবে চলবে, আর আমি সেই ক্লাস 9 থেকে একই হ্যালুসিনেশন বারবার হয়ে যাচ্ছে, একই রকমের চেহারা দেখছি এবং বিভিন্ন ভাবে, কখনো গভীর রাতে, কখনো সন্ধ্যার সময়, কখনো রাতে বেলা 9:30টায়, কখনো কাঁধে হাত রাখতেছে, কখনো জানালায় এসে মুখ লাগাচ্ছে। এটা একেবারেই বাস্তব, এবং আমার সাথে এটা কেন হচ্ছে আমি জানি না। আমি এই বাচ্চাটাকে কখনো কোনোদিন দেখিনি, এরকম ফেস আমি কখনোই দেখিনি। জাস্ট সে হঠাৎ করে ইন্টারভেল নিয়ে আমার কাছে আসে, আমি তাকে দেখি, সে চলে যায়, এবং যেটা ব্যাপার সে ধীরে ধীরে আমার কাছে আসতেছে। মানে প্রথমবার যখন দেখেছিলেন তখন বেশ একটু দূরে ছিল, তখন বেশ দূরে ছিল, আয়নার অনেক পিছনে ছিল। তারপরে সে এসে আমার কাঁধে হাত রেখেছে, তারপর সে আমার সাথে অনেক সময় ছিল, অনেকক্ষণ ধরে সে কাছে নাকটা কি আমার দিকে তাকিয়ে থেকেছে। আমি জানি না পরে বস আমি তাকে কিভাবে দেখবো। আপনি এই জিনিসটা কোনোদিন এরকম যারা বোঝে এগুলো ব্যাপার নিয়ে কোনোদিন সেটা যেই হোক না কেন কারোর সাথে আলোচনা করেন নাই বা কারো হেল্প নেন নাই আপনি? এটা ব্যাপারে আমি আমার সত্যি অর্থে বলতে কি দেখেন, আমি ফার্স্ট অফ অল আমি ভূত বিশ্বাস করি না। আমি একেবারেই বিশ্বাস করি না। আমাকে ছোটবেলা থেকে এটা শেখানো হয়েছে there is nothing like ghost। তারপরেও আমি এটা শেয়ার করেছি, আমার বড় ভাইয়ের সাথে শেয়ার করেছি। সে আজকে একটু আগে আপনাদের একটা কাহিনী বলেছি, ইমতিয়াজ। সে আমাকে যেটা বলেছে, এবং আপনারা দেখেছেন যে তার সাথেও কিন্তু এরকম হয়েছে, বাট আমার মতন ডিরেক্টলি হয়তো হয়নি। তো সে আমাকে যেটা বলেছে যে আমাদের দেশের বাড়ি খুলনা, বলেছে যে নেক্সট টাইম যদি আমরা কখনো যাই, সেখানে এখনো এমন কিছু কিছু পার্সোনালিটি আছে যারা এসব ব্যাপারে ডিল করে। তারা আমার সাথে হয়তো তাদের সাথে কথাবার্তা বলবে। আমি আমার মাকে বলেছি, আমার মামা বলেছে যে অবশ্যই আমরা এটা